মন কেমনের বৃষ্টি লেখনীতে পুরস্কৃতা প্রিমা পর্ব সংখ্যা ২৬। আজিজ চৌধুরী ফোন কল এলো। তখন বেলা ১২টা হবে। আজিজ চৌধুরী কানে ফোন নিতে ওপাশ থেকে পুলিশ অফিসার শাহেদের কণ্ঠ ভেসে এলো। আপনার বাড়িতে তল্লাশি চালানো হবে মিস্টার চৌধুরী। একটি বাচ্চাকে কিডন্যাপের অভিযোগ এসেছে আপনার ওপর। ধারণা করা হচ্ছে ওই বাচ্চাটা এখন আপনার বাড়িতে আছে। আজিজ চৌধুরী গর্জে উঠলেন, আমি কেন একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করব? আপনার কাছে কোনো উইটনেস আছে? কোনো প্রুফ ছাড়া একটা নির্দোষ মানুষকে ফলস এলিগেশন দেওয়ার এক ধরনের অপরাধ। পুলিশ অফিসার বেশ কিছু বলল না, শুধু বলল, অ্যাডভোকেট মিস্টার রিপ এর অভিযোগ এসেছে। আমরা ওনার কথা ফেলতে পারি না স্যার, তাই আমরা যাচ্ছি। জানার প্রয়োজন ছিল তাই জানিয়ে দিচ্ছি। আজিজ চৌধুরী ফোনটা রাখতে জোরে আওয়াজ করে চেঁচিয়ে ডাকলেন, আলিয়া। আলিয়া ধীর পায়ে হেঁটে এলো, কারণ তার কোলে পরীর গায়ে ফ্রক নেই, সাদা কালো চেকের একটা ঢিলেঢালা শার্ট, মাথায় ছোট্ট চুলগুলো ছোট ছোট করে দুটো ঝুঁটি করা, ঠোঁটে লিপস্টিক দিয়ে দিয়েছে আলিয়া, কপালের এক পাশে বড় করে একটি নজর কাটাও লাগিয়েছে। একটা বেবি ডলের মতো দেখাচ্ছে তাকে। পরীর হাতে একটা প্লাস্টিকের পাতলা আয়না, সে আয়নাটা দু হাতে ধরে মুখের সামনে একবার আনছে, একবার খিলখিল করে হাসছে। আলিয়া আয়নার দিকে নিয়ে দুম করে মেরে দিয়ে জিজ্ঞাসা করে, দাদা ওয়াও না? আলিয়া হেসে বলে, ইয়েস অদিশা, ইজ সো সুইট ওয়াও। পরি আয়নাটা নাড়াতে নাড়াতে হাসে। আজিজ চৌধুরীর দিকে চুপ হয়ে যায়। আলিয়া কাঁধে কাছে চেপে ধরে, আবার আজিজের দিকে মাথা তুলে তাকায়। দেখলো আজিজ তার দিকে তাকিয়ে আছে কিনা। পরি আবারও চেপে ধরে, মুখ তুলে আবারও দেখে আজিজ চৌধুরীকে, ঠোঁট ফুলিয়ে মুচড়ে দিল। আজিজ চৌধুরী রেগে বলল, লিয়া দেখছো মেয়েটা আমাকে মুখ ভাঙচি দিচ্ছে, দেখছো তুমি? আলিয়া হো হো করে হেসে ওঠে। পরি তার সাথে চেপে এসে দেখে বলল, আমি শিখিয়েছি মুখ ভাঙানো। আজিজ চৌধুরী বেঁচে রেখে গেল। পরীর দিকে তাকাতেই পরি আবারও ঠোঁট ফুলিয়ে মুখ মোচড় দেয়। আজিজ চৌধুরী চেয়ে ওঠে, তোমার নাতনিকে বারণ করো লিয়া, আমার এসব সহ্য হচ্ছে না। পরি আজিজ চৌধুরীর মতো করে চেঁচিয়ে বলে, ইনা। আলিয়া হাসলো। এবার তাহলে স্বীকার করছো যে তোমার নাতনি অদিশা? আজিজ চৌধুরী কিছু বলতে চায়, তার আগে রায়না দৌড়ে এলো, বলে, মা অদিশা কি আমার কাছে দিন। আলিয়া প্রথমে দিতে চাইলো না, কিন্তু আজিজ চৌধুরী যখন বলল তখন বহু সংকোচে দিয়ে দিল। রায়না তো বেজায় খুশি। পরি রায়নার কোলে যাওয়া মাত্রই রায়নাকে আয়না দেখালো, ঠোঁটে লাল লিপস্টিক দেখালো, বলল, ওয়াও না? রায়না খিলখিল করে হেসে উঠলো, বলল, হ্যাঁ হ্যাঁ ওয়াও মামুনি, খুব সুন্দর লাগছে। পরি রায়নার মতো বলার চেষ্টা করলো, পারলো না, শুধু বলল, মামুনি। রায়না হাসতে হাসতে পরীকে নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। পরীকে ছেড়ে দিয়ে নিজের রুমের ভেতরে আফি তখন বিছানায় গায়ে এলিয়ে ঘুমাচ্ছে। রাত 12টায় ঘরে ফিরে দিন 12টা পর্যন্ত ঘুম থেকে ওঠে না সে। রায়না পরীকে দেখিয়ে দিল আফিকে, হাত দিয়ে দেখিয়ে বলল, খুব খুব মেরে এসো, যাও ডাকবে আফি। পরি রায়নার দিকে ভুরু কঞ্চন করে তাকালো, ডাকলো, আফি। রায়না হাসলো, বলল, যাও যাও দুমদুম মেরে আসো। পরি এগিয়ে গেল, পরনের শার্টটা হাঁটু অব্দি। মাঝে মাঝে আদিও এমন ঢিলেঢালা শার্ট পরে বাগানে কাজ করে। রায়না হেসে আওড়ায়, বাবা মেয়ের একই দশা। পরির হাতে থাকা প্লাস্টিকের গোল আয়নাটা দিয়ে আফির বিছানার শেষে এসে পরে মুখের ওপর দুম করে মারলো, বলল, আফি। আফি নড়ে চড়ে ঘুমালো, কিন্তু চোখ মেলে তাকালো না। পরি আয়না দিয়ে দুম দুম করে মারলো আফির মাথায়। আফি পর ব্যথা পেল, মাথায় হাত দিয়ে ঘুম ঘুম চোখে উঠে দাঁড়ালো। পরি খিলখিল করে হেসে উঠলো। আফি চোখ কসলাতে কসলাতে ছোট্ট একটা বাচ্চা মেয়ে দেখে চেঁচিয়ে উঠলো। মেয়েটি খিলখিল করলো, হাসলো, বলে, এখানে কি চাই? পরি তার মুখে বাড়ি দেওয়া কণ্ঠস্বর টেনে নিয়ে বলল, আফি। আতো আতো আফি। আফি রায়নাকে দেখলো, বলল, এই মেয়েটা এখানে কি করে? রায়না ভয়ে ভয়ে বলল, ও আপনাদের ভাইয়ের মেয়ে। এত কিউট একটা মেয়েকে একটু আদর করতে ইচ্ছে করে না আপনার? আফি রায়নার কথায় অবাক হলো, আদির মেয়ে আদর? নিজের হাতের দিকে তাকালো আফি, চেঁচিয়ে ওঠে পর মুহূর্তে, এই মেয়েটিকে নিয়ে যাও এখান থেকে, আমাকে যাতে নাচ হয়। তোমার সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া আমার রুমে তাকে নিয়ে আসো? দূরে সরে যাও এই মেয়েকে নিয়ে। পরি ভরকে যায়, ডাগর ডাগর চোখে বড় বড় করে তাকায় আফির দিকে, আওয়াজ করে ডাকলো, আফি। আমি বড় বড় চোখ করে তাকায়, বলল, ওমা, এই মেয়ে দেখছি আমাকে ধমক দিচ্ছে। পরি খাটে ভর দিয়ে বুকে
দুপা কোনো মতে তুলে দেয়, বুকে ভর দিয়ে কোনো মতে কষ্ট করে উঠে বসে খাটের ওপর। আফির কাছে গিয়ে পিঠে দু হাত দিয়ে ঘিরে ধরে, চুল টেনে ধরে, দুমদাম মারে পিঠে, নখ দিয়ে আঁচড় কেটে দেয়। আয়না দিয়ে যেমন ইচ্ছে তেমন ভাবে মারে। তারপর ঠোঁটের কাছে আঙুল নিয়ে বলে, ভব্য। রায়না নিজের অজান্তেই হেসে ফেলে। আফি যেভাবে থাকা অবস্থায় ছিল ওইভাবেই আছে। মেয়েটার কত সাহস! ভব্য মানে কি? রায়না ফট করে বলে ফেললো, মনে হয় চুপ করতে বলছে। আফি ঘাড় ঘুরে তাকালো পরীর দিকে। পরিভাবে তাকানো দেখে আবার অবাক হলো। ভব্য? খিটখিটে মেজাজের আফি পরীর মাথায় কথাই হেসে ফেললো। পরক্ষণে চোখ লাল হয়ে গেল। বলো চোপ। আলিয়া ভরকে গেল আজিজ চৌধুরী মুখের অমন কথা শুনে। তার চোখ মুখ টলমল করে উঠল। বলল না, অদিশাকে কাউকে দিব না। অদিশা আমার নাতনি, আমার আদির মেয়ে, আমি ওকে দেব না। আজিজ চৌধুরী একরাশ বিরক্তি নিয়ে বলল, কি করে আদির মেয়ে হয় লিয়া? আদির সন্তান বলতে কিচ্ছু নেই। তুমি শুধু শুধু পাগলামি করছো। মেয়েটাকে নিয়ে আসো, আমি ওকে সরিয়ে ফেলবো, অন্য কোথাও রাখবো, নিয়ে আসো। আলিয়া নানা করে উঠল, বলে আমি ওকে দেবো না। তুমি ওকে কোথাও নিয়ে যাবে না, অদিশা আমার কাছে থাকবে, তুমি নিয়ে যেও না প্লিজ। আজিজ চৌধুরী মেজে বোঝাতে পারে না আলিয়াকে। আলিয়া জেদ করে অদিশাকে দেবে না, কিছুতেই না। কিন্তু আজিজ চৌধুরী শোনে না। পুলিশ আসার আগে পরীকে সরিয়ে ফেলতে হবে। আজিজ চৌধুরী রেপুটেশন কিছুতেই কিডন্যাপ নামক স্পট ফেলা যাবে না। আলিয়ার সাথে মনোমালিন্য হয় আজিজের। আলিয়া শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে পরীকে তুলে দেয় আজিজ চৌধুরীর হাতে। পরী আজিজ চৌধুরীর কোলে যেতে না যেতে শক্ত করে টেনে ধরে দাড়ি, চুল, মুখে রাগ শব্দ করে আলিয়ার দিকে তাকিয়ে বাড়ির দিকে ডাকে, দাদা। কিন্তু আজিজ চৌধুরীও দাঁড়ায় না, নিমিষে সে নিরুদ্দেশ। ঘন্টাখানেক পর ফিরে আসে বাসায়। তার প্রায় আধ ঘন্টা পর পুলিশ আসে বাড়িতে। কোনো প্রুফ পায় না। রিপ শুধু অবিশ্বাসের চোখে তাকায় চৌধুরী বাড়ির সামান প্রত্যেকটা সদস্যের দিকে। বেরিয়ে আসার আগে সে আবারও থমকে যায়। তাও মিনিট ডাকে। মিনি ডানা ঝাপটে ডাকতে ডাকে, রি, নাইস বয়, মিস ইউ, মিস ইউ। রিপের হঠাৎ মন খারাপ লাগে। মিনিও যে চৌধুরী বাড়ির সদস্য এটাও লুকিয়েছিল মেয়েটি। দিনের পর দিন তাকে মিথ্যা বলেছে, তার বিশ্বাস নিয়ে খেলেছে। কি বোকা সে! কতটা বোকা হলে মানুষ এভাবে অন্ধবিশ্বাসে রাখে অপরের প্রতি। সেখানে সব মিথ্যা, পুরো পৃথিবী মিথ্যা। কিন্তু কোথায় পড়ি? কি জবাব দেবে সে তার ভাই ভাবিকে? মাকে কি জবাব দেবে? কোনো উপযুক্ত প্রমাণ তার হাতে নেই। কি করবে এখন সে? কোথায় যাবে? কার কাছে যাবে? ডক্টর আজিজ চৌধুরী বা কোথায়? কোথায় সেই সৌভাগ্যবান পুরুষ? এক হাত দেওয়ালে লাগিয়ে টানে পিচিটার ছবি নিয়ে একদৃষ্টে তাকিয়ে আছে রিক। হাসি মুখে গোলুমোলু মেয়েটা তার। আজ মেয়েও নেই তার। কতগুলো দিন, কতগুলো রাত পরীর কান্না তার ঘুম ভাঙতো মধ্যরাতে। কিন্তু আজকাল মধ্যরাতে তার আর ঘুম ভাঙে না। ভাঙবে কি করে যদি ঘুম নাই ধরে? মাঝরাতে নরম তুলতুলে শরীরের মেয়েটি তার ছোট ছোট হাত দিয়ে বাবাকে ডাকে না, গায়ের ওপর গাল লাগিয়ে আদর করে না। নরম নরম হাতগুলো মায়ের না খাওয়ার কথাগুলো দেয় না। খাওয়ার সময় আচমকা দৌড়ে সে হা করে বলে না, পাপ্পা, আ আ। রিকের আর হাসা হয় না। একসাথে বসে কতদিন খাওয়া হয়নি। মাটা কোথায়, কি খাচ্ছে, কার হাতে খাচ্ছে, আদৌ খাচ্ছে তো? পাপার কথা কি তার একবারও মনে পড়ে না? পাপার যে তার কথা খুব মনে পড়ে। খুব কষ্ট হচ্ছে তাকে ছাড়া। অফিসে বেরোনোর সময় কান্না করে মাটা তার পুরো বাড়ি মাথায় তুলে রাখতো। কিন্তু এখন কি শান্ত পরিবেশ। রিকের ভালো লাগে না, বুকে কষ্ট হয়। মনে এসে তাড়া দেয় রিককে। রিক স্বর্ণপণে দু চোখ মুছে নেয় আঙুল দিয়ে। ভূপক্ষ হেঁটে বেরিয়ে যায় রুম থেকে। বাড়ি থেকে বেরোনোর আগে দেখা হয় রিপের সাথে। আর কতদিন রিপ? আজিজ চৌধুরীর কাছে আমি এবার নিজেই যাব, আর বসে থাকবো না। রিপ অন্যদিকে মুখ করে নেয়, বলে, ধীরে ধীরে ভুলে যাওয়ার চেষ্টা করো। কারণ ডক্টর আজিজ চৌধুরী যেদিন জানবে পরী তার মেয়ে, যে কোনো মূল্যে পরীকে তার কাছে নিয়ে যাবে। রিপ আচমকা রেগে যায়। রিক আচমকা রেগে যায়। রিপের শার্টের গলা টেনে ধরে। মুনার তালা আঁতকে ওঠে। তালা বলে, ছেড়ে দে রিক। কি করছিস? ও তোর ভাই হয়। রিক ছেড়ে দেয়। স্থির দৃষ্টি নিক্ষেপ করে রিপের ওপর। রিপ শক্ত ভঙ্গিতে দাঁড়ানো। রিক মায়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ ও আমার ভাই, তাই আমি ছেড়ে দিয়েছি, না হলে ওর অবস্থা করুণ হতো। তার ওপর নির্ভরশীল হয়েছি। তার মানে এই না যে সে যাই বলবে তাই আমি মেনে নিব। আমাকে এত বড় কথা কিভাবে বলতে পারলো? ওর ভাবা উচিত ছিল পরী শুধু আমার মেয়ে, তার ভাইজি। পরী আমার খুব আদরের, আর তাকে আমার খুব দরকার। পরীকে আমি চাই। তোমরা বুঝতে পারছো না মা? কেন বুঝতে পারছো না? পরী ছাড়া আমার প্রত্যেকটা
দিন কতটা দুর্বিষহ কাটছে, কতটা কষ্ট হচ্ছে, কতটা একা লাগছে আমার। রিপ তারপর শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে, রিক বলে, তুই বুঝবি না আমার কষ্ট, কিন্তু যেদিন ঠিক বুঝবি সেদিন তোর সন্তানও পরীর মতো কোথাও নিখোঁজ হয়ে যাবে। পরী তো তোর কেউ না। রিপের শক্ত খুলে সে আঘাত পড়ে, সে তারপরও সামান্য নড়ে না, শুধু রিকের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে প্রশ্নবিদ্ধ করে, পরী আমার কেউ না? না কেউ না, তুই পরীর কেউ নস। তুই তো নিজেই বলেছিস পরী আমার কেউ না, তাহলে ও তোরও কেউ না। তোর তো এতটুকু কষ্ট লাগার কথা না, একটুও না। রিপ একরাকাশ ক্ষোভ নিয়ে তাকায় ভাইয়ের দিকে, তাতে দাঁত চেপে বলে, পরী আমার সবটা। আর এই পরী আমি দ্বিতীয়বার চোখের আড়াল হতে কিছুতেই দিব না। শুধু একবার পরীকে পাই, একবার। রিকের ঠোঁট খানিকটা হলেও হাসির ছোট দেখা যায়। সে বলে, পরী রি কে একদমই পরে ফেলা যায়, পরীর রিকে একদমই পড়ে ফেলা যায়, কিন্তু মাঝে মধ্যে একদম চেনা যায় না, পড়া যায় না। মনের কথাটা অন্তত বলা শেখ রিপ। রিপ হাসে, অবকার হাসি, ব্যঙ্গ হাসি, বলে কি লাভ তাতে। যারা পড়তে জানে একবার না হয় তাদের কথা ভাবি, তাদের কথা রাখি। মরীচিকার পেছনে আর কতদিন ঘুরবো, আর কতকাল? অনেক তো হলো। আচমকা দোতলার রেলিং ধরে দাঁড়ানো মেয়েটি রিপের দিকে তাকানোর সাথে সাথে সরে গেল। কান্নাহাসি সে একাকার, দেওয়ালে পিঠ ঠেসে দাঁড়ালো, কান্নাহাসি সংমিশ্রণ করে বলে, আমি আজ খুব খুশি রিপদা, কারণ তুমি আজ থেকে নিজের কথা ভাববে বলেছ। নিজের দিকে তাকাও এবার, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। আর কতদিন আমার মতো অভাগীর জন্য নিজেকে আঘাত দিবে? আর কতকাল কষ্ট হবে আমার জন্য তোমার? আর কতদিন এভাবে ছন্নছাড়া কাটবে? এবার তুমি গুছিয়ে নাও নিজের জীবন। যদি মন কেমনের করা সুখ ধরা দেয় জীবনে, সেদিন তোমায় আমি ঠিক বলতে আসবো রিপদা। দেখো আমি খুব সুখী, খুব 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 সুখী। তুমিও সুখী হও, কিন্তু তুমি সেদিন আর রাগ পুষে রেখো না। আমি জানি তোমার রাগের কারণ, বুঝি আমি কেন আমি সুখী হলাম না। আমি যদি সুখী হতাম তাহলে আজ তুমি এতটা এমন করতে না। আমাকে আবার ইস্যু বলে ডাকতে, মিসেস চৌধুরী বলে ডাকতে না, জানি না ডাকতে কিনা জানি না। তোমাকে আমি সুখী হতে দেখতে পারবো কিনা তাও জানি না। কিন্তু কোনোদিন যদি শত বাধা পেরিয়ে সে কাঙ্ক্ষিত দিনটি আসে, যদি কখনো গর্জন করে আকাশের বুক চিরে বৃষ্টি আসে, তাহলে সবার আগে আমি তোমার কাছে ছুটে আসবো মন কেমনের শুভাকাঙ্ক্ষা জানাতে। রিপদা দেখো আমি খুব সুখী একজন। আজ ডক্টর আছে আমার পাশে, আমার কাছে। আমি আজ ডক্টরকে শুনতে পাই। আমি খুব খুশি রিপদা। সেদিন তুমিও খুব খুশি হবে রিপদা, তুমিও হাসবে আমার খুশিতে, দুহাত ভরে আশীর্বাদ দিবে, বলবে সুখে থাকিস, সুখে থাক। রিপ চোখ সরিয়ে নেয়। কেন মেয়েটি লুকিয়ে তার কথা শোনে? কিসের এত অনুতাপ তার? সে তো জানে না, বোঝে না রিপের এত হারানোর যন্ত্রণা কিসের। তাহলে সামনে আসতে তার কিসের এত ভয়, কিসের এত লাজ? সেই দিন কেন একটিবার মনে হয়নি যে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে রিপদাকে একটু জানানো দরকার, যে তার জীবনের সবচাইতে বড় কন্ট্রিবিউটার। সেদিন কেন একবার ভাবেনি অন্য একটা ছেলেকে কবুল বলার আগে রিপদাকে একবার জানানো দরকার? রিপদা যেন জানার অধিকার রাখে, কেন বলেনি? আচ্ছা, রিপদা তাকে বারণ করে বলে বিয়ে করতে বারণ করতো রিপদা, তাই মনে করে কি সে না করেছিল? ডক্টরকে এতটাই ভালোবাসে সে, এতটা ডক্টরকে হারিয়ে ফেলার ভয়ে জানায়নি, নাকি রিপদা নামক কোনো জীবটিকে জানানোর প্রয়োজন মনে করেনি? হয়তো সেটাই, ডক্টরের ভালোবাসার কাছে রিপদা তো তুচ্ছ একটি বালিকণা। আদির যাওয়া বোধে একটু ত্রুটি ছিল না, তাই সে পেয়েছে। আমার জয় অনেক ত্রুটি ছিল, তাই আমি পাইনি। কাঙ্ক্ষিত মানুষটি এক মুহূর্তের জন্য হলেও পেয়েছে সে, কিন্তু তারপরও পেতে পেতেও হারিয়েছে। আচ্ছা, প্রশ্ন আরও একটা তো থেকে যায়, এটা কি পাওয়া বলে? প্রশ্নটা যদি একবার শুধু একটিবার মেয়েটিকে করা হতো, তাহলে সে কি বলতো? না পাওয়ার যন্ত্রণা, ম্লান হয়ে যাওয়া, অন্যরকম সংস্পর্শে কোনো না কোনো যন্ত্রণা কোনো না কোনো সময় ধরা দেয়। তুমি পেয়েও হারানো যন্ত্রণায় থাকো। যন্ত্রণাটা আরও দুটো আছে। রিপ মেয়েটির কথায় পুরো বিপরীত অবস্থান করে। কে বলেছে না পর যন্ত্রণা ম্লান হয়? তুই জানিস ম্লান শব্দটা মানে কি? তুই বুঝিস না, জানিস না। ম্লান শব্দটা মানে হচ্ছে এই পাষাণকে ভুলে যাওয়া, অন্য কোনো পাষাণের সাথে ভালো থাকার অভিনয় করা।
আর দিন শেষে রাত নামলেই সে নিজের আসল রূপে বেরিয়ে আসা, আর সেই রূপের সাক্ষী ওই খোলা আকাশ আর চাঁদ, বিছানা বালিশ, না হলে ক্ষতবিক্ষত হৃদয়টি। চোখ খুঁজে রাখিস, খোঁজ না রেখে কি করতে করে বলতে পারিস এমন কথা? কেন বারবার প্রমাণ করিস তুই বড্ড পাষাণ, বড়ই প্রাষাণ? ছোট্ট মেয়েটি খুব করে আজকে পাপ্পা কো পাপ্পা, মামা মামা কথা মনে পড়েছে। তার চোখে ডাগর ডাগর কোনায় লাল হয়ে আছে, চোখ দুটো ফোলা, গালের ভেতরে আঙ্গুল রেখে ছোট ছোট পা দুটো কতক্ষণ এদিক সেদিক করে কেঁদে কেঁদে কখনো হাঁটছে কখনো বসছে। ছোট্ট মাথাতে আচমকা রাগ না দিচ্ছে, দাঁত কিরমির কিরমির করছে, কাউকে কামড় দিতে ইচ্ছে করছে, চুল একটা একটা ছিঁড়তে ইচ্ছে করছে। সবাই একা একা রেখে কোথায় গেছে? তার খিদে পেয়েছে, তাকে কেউ বুঝতে পারছে না। প্রায় চেঁচিয়ে কেঁদে ওঠে, দরজায় আঘাত করে, পরক্ষণে ক্লান্ত হয়ে বসে পড়ে, শুধু কেঁদে কেঁদে ডাকে পাপ্পা মাম্মা। দরজার বাইরে দাঁড়ানো লোকটি পরীর পাহারাদার, নাম জামাল। আজিজ চৌধুরী রেখে গেছে তাকে। তার বাড়িও একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, তাই তার ভাইয়ের পরীর প্রথম দেখার পর থেকে খুব আদরীয় মনে হয়েছিল, তাই খুব ভালো লেগেছিল, কোলে নিয়ে আদর করতে মন চেয়েছিল। এমন একটা বাচ্চা মেয়েকে আজিজ চৌধুরী কেন একলা একটা ফ্ল্যাটের রুমে বন্দি করে রাখলো? মামুনি, তোমার কি খিদে পেয়েছে? পরি শুনল না। জামাল আবারও ডাকলো, মামুনি শুনতে পাচ্ছ? তারপরে পরি শুনল না। তারপর 4-5 বার ডাকার পর, দরজা ধাক্কানোর পর পরির চোখ খুলে গেল। না, তাকে তো কেউ পরি বলে ডাকছে না, শুধু কিসব ডাকছে। তারপরেও সে মেঝের হাতড়ে ভর দিয়ে উঠলো, গুটি গুটি পায়ে দরজার কাছে গেল, দরজার সাথে মুখ লাগিয়ে ডাকলো, পাপ্পা মাম্মা। জামাল শুনতে পেল পরীর স্বর, কিন্তু কি বলবে বুঝতে পারলো না। মামুনি কিছু খাবে? পরী দরজার সাথে মুখ লাগিয়ে বলল, আম্মা। কণ্ঠে কান্না মিশ্রানো, কথা বলতে গিয়েও আটকে পারছে। পরী এবার দরজার সাথে তালু দেয়, আবার ধপধপ করে আওয়াজ করে। সে ফোন লাগায় আজিজ চৌধুরীর ফোনে, কিন্তু আজিজ চৌধুরী ফোন তোলে না। ক্রমশ অনেকবার ফোন দিতেই আজিজ চৌধুরীর ফোন পাওয়া যায় না। বাধ্য হয়ে জামাল ফোন দেয় চৌধুরী বাড়ির ফোনে। প্রথম রিংয়ে ফোন তোলে কেউ, কিন্তু কোনো শব্দ আসে না। জামাল সব বলে, এমন একটা ফ্ল্যাটরুমে একটি বাচ্চা মেয়ে বন্দি করে রাখা কি ভালো হচ্ছে? মেয়েটি বোধহয় খিদে পেয়েছে। স্যার শুনতে পাচ্ছেন? জামাল বকবক করলো, কিন্তু কোনো কথা শেষ পর্যন্ত শুনতে পেল না। উঠতেই ফোন কেটে গেল। জামাল বকবক করে কিন্তু কথা শেষ করে উঠতে না উঠতেই ফোন কেটে গেল। ফোনের ওপাশের জন। জামাল বিরক্ত হয়ে কুঁচকালো। পাষাণ হৃদয়হীন মানুষ। নিজের হাতে থাকা চাবিটা দিয়ে জামাল ওর ঘরের লকটা খুললো। পরীর দরজা হেলান দিয়ে থাকায় ধপ করে পড়ে যায়। ব্যথা পেয়েছে, কেঁদে ওঠে। জামাল দুঃখিত হয়ে কোলে তুলে নেয় পরীকে, বলে, মামুনি কোথায় ব্যথা পেয়েছ? পরী আদুরের কথা শুনে নিজের হাত দিয়ে চোখ দিয়ে টেনে টেনে বলে, দুঃখু দুঃখু, উফ উফ। আজমল তার হাতের দিকে তাকায়, বলে, এখানে? পরি আবারও বলে, উফ উম দুঃখ। জামাল হেসে দেয়। পরি ভয়ে ভয়ে এগোয় জামালের কাছে, সংকোচ করে জামালের কাঁধে হাত দেয়। জামাল কিছু বলে কিনা দেখার জন্য গাল কাত করে। তারপর যখন দেখলো জামাল কিছু বলছে না, তখন সে জামালের পকেটে হাত ঢুকিয়ে দেয়, অন্য হাত গালে ঢুকিয়ে বলে, জামাল পরে কি চাইছে তা এবার বুঝতে পারলো, হেসে দিল। পরির রাগ লাগলো তার হাসি দেখে। পকেট থেকে হাত বের করে ঠাস করে চড় মারলো জামালের গালে। গাল ফুলিয়ে বলল, ভোবো। জামাল গালে হাত দিয়ে অবাক হেসে বলল, মায়েরগুলো তো শক্ত আছে, নরম হাতের মায়েরা তো শক্ত কেন? পরি আবারও হাসি দেখে চুল টেনে ধরলো, কিছুক্ষণ চুল ইচ্ছে মতো টানলো, তারপর আবারও গালে আঙ্গুল দিয়ে কেঁদে উঠলো। জামালের গালে ঠাস ঠাস করে চড় মেরে জামালের কোনো প্রয়ন্তর না দেখে বলে, মামুনি তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। যাবার আসবো। পরি হুড় করে জামালের গলা জড়িয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরে বলে, না 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 না। জামাল হাসে, পিঠে হাত বুলিয়ে দেয়, না গেলে আমি কি করে আনবো? যেতে তো হবে। পরি জামালকে ছেড়ে দেয়, জামালের পকেটে আবার হাত ঢুকিয়ে দেয়। পাপ্পা আর তো এখান থেকে চকলেট আনে, লিলি বের করে দিত। তাহলে এই লোকটার এখানে চকলেট আর লিলি নেই কেন? পরি কেঁদে দিল, জামালকে দুমদুম করে মেলো, বলল, চকলেট, লিলি, আম
জামালের খারাপ লাগলো। নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। জামাল সাত পাঁচ না ভেবে পরীকে কোলে তুলে নিল। পরি হাততালি দিল। জামালকে দিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিল। রুমের দরজা লক করে বেরিয়ে পড়লো পরীকে খাওয়ানোর জন্য জামাল। আজিজ চৌধুরী খাওয়ালে তো কিছু বলবে না, তাই তো তার নাতনি রিক বেরোনোর সাথে সাথে পিছু পিছু ঈশা বেরিয়ে এলো হাসপাতালের উদ্দেশ্যে। আজ তার দুইটা কাজ বাকি। প্রথম কাজ নিজের চেক আপ করিয়ে নেওয়া, দ্বিতীয় ডক্টরের খোঁজ নেওয়া। কিন্তু হাসপাতালে এসে সে আদির সহকর্মীকে জিজ্ঞেস করে জানতে পারলো আদি বেশ কিছুদিন হাসপাতালে ইনঅ্যাক্টিভ। ঈশা বিস্ময় হলো। পিঠের ব্যথার জন্য চেক আপ করিয়েছে ডক্টর মেহতাব, করানো হয়নি। রিকদা চোখ ফাঁকি দিয়ে সে বেরিয়েছে। মনে মনে একটাই প্রার্থনা করছে, রিপোর্টে যাতে খারাপ কিছু ধরা না পড়ে। তাকে বাঁচতে হবে। চেক আপ করা শেষে নার্স তাকে ওয়েট করতে বলে। ঈশা কলেজ ব্যাগ কাঁধে একপাশে ঝুলে এদিক ওদিক দেখে। হঠাৎই দেখা গেল কিছুটা দূরে কেবিনের সামনে একটি মহিলার কোলে বসে একটি ছোট্ট বাচ্চা। মহিলাটি আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে মেয়েটিকে, আদরে ভরিয়ে দিচ্ছে মেয়েটির মুখ। ছোট্ট মেয়েটি মৃদু মৃদু কান্না করছে, আবারও হাসছে, খুব ভালোবাসে ডাকছে আম্মা। ঈশার কানে বেজে ঢুকলো সেই শব্দ, আম্মা। কত সুন্দর, কত মিষ্টি সে ডাক। কোথায় তার মেয়ে, কোথায় পরি? যে মেয়েটা নিজের চোখের সামনে রাখার জন্য তার এত ত্যাগ, এত লুকোচুরি, আজ সেই মেয়েটি তার কাছে নেই তার বুকে। সে লুকিয়ে আদর করার জন্য হাতে নাগালে পায় না মেয়েটিকে, বুকে চেপে ধরতে পারে না, গালের সাথে গাল লাগাতে পারে না। মা তো কত বহু দূরে, ফিপি ডাকটিও তো শুনতে পারছে না এখন। প্রত্যেকটা রাত নির্ঘুম কাটে, চোখে ঘুম নামে না। ঘুম ভর করে এলেও আচমকা কোথা থেকে যেন আম্মা ডাকটি ভেসে আসে, আর ঘুম ভেঙে যায়, আর আসে না। দ্বিগুণ বেড়ে যায় শারীরিক অসুস্থতা, হাঁটতেও কষ্ট হচ্ছে ইদানিং। নার্স এসে ধরিয়ে দিয়ে গেল রিপোর্ট, আরও ধরিয়ে গেল তার আগের সেই অপারেশনের রিপোর্ট। সেই রিপোর্টে ঈশা চোখ বোলালো। হঠাৎই চোখ আটকে গেল একটি জায়গায় এসে। তার বুক কেঁপে ওঠে থর থর করে, গলা শুকিয়ে কাঠ। মাতার নামের জায়গায় ঈশা আফরোজ, ভূমিষ্ঠ সন্তান, বেবি গার্ল। সন্তানের পিতা আদি চৌধুরী। ঈশার গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই সেই রিপোর্টে সেদিন ছামিশের অপারেশন থিয়েটারে ঢুকেছিল না ঈশা, অনেক বুঝিয়েও কাজ হয়নি। শেষমেশ পিতার নামের সাথে যুক্ত করে দিতে বলেছিল মৃত। যদিও ঈশার কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছিল সেই কথা সত্যতা প্রমাণসহ হয়েছে কিনা তা দেখা হয়নি। সেদিন ঈশা চোখ বন্ধ করে দেখেছিল। প্রসব বেদনার কাতরে হতে হতে আর্তনাদ করতে করতে উচ্চারণ করে, মৃত, আমার স্বামী মৃত। তার জবানবন্দি শুনে তাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছিল। নিজের চোখে জল মুছতে মুছতে মাস্ক পরে একটি নার্স এসে তার হাত থেকে কেড়ে নিল রিপোর্ট। ঈশা কিছু বুঝে উঠতে পারল না। উঠতে গিয়ে ছেলেটি হাঁটা ধরলো, আবার ফিরতি পথে ঈশা পিছু পিছু দৌড়ালো, বলল, আমার রিপোর্টগুলো। আরে আগে আমার রিপোর্টগুলো নিয়ে যাচ্ছেন কেন? সেটি আমায় দিয়ে যান। শুনছেন? ছেলেটি শোনে না, হনহন করে গটগট করে হেঁটে নিমিষে উদা হয়। ঈশা দিশেহারা হয়ে পড়ে, এদিক ওদিক তাকিয়ে খুঁজে পায় না সে কাঙ্ক্ষিত লোকটিকে, পায় না খুঁজে। একটি নার্স ধাক্কা লাগে ঈশার সাথে। ঈশা দুঃখিত বলে, আই এম সরি। এই একটা ছেলে আমার রিপোর্ট নিয়ে কোথায় গেল? এইমাত্র যেটি হাতে পেলাম সেটি দেখতে পাইনি। আগে রিপোর্টগুলো ওই নিয়ে গেছে। কিছু একটা করুন, নার্স মেয়েটি বলে। আপনি ওনার পিছু পিছু যান, পেয়ে যাবেন। ঈশা হতবিহ্বল হয়ে পড়ে, এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় ছেলেটিকে। ছেলেটি পুনরায় ফিরে আসে, ঈশার দিকে রিপোর্টগুলো বাড়িয়ে দিয়ে বলে, সরি ম্যাম, ডক্টর মেহতাব নিয়ে যেতে বলেছিল, তাই নিয়ে গিয়েছিলাম। ডক্টর মেহতাব এখন আপনাকে ওনার চেম্বারে ডেকেছেন, প্লিজ দেখা করে আসুন। ঈশা মাথা নাড়ায়, খুব শীতল দৃষ্টিতে প্রয়োগ করে দেখে দ্বিতীয় রিপোর্টটি। পুরো শরীরে তার শীতের রূপ ধারণ করে, ঠোঁট ফুলে ওঠে নিজের প্রতি অবহেলার হাসি। আজ তার খুশির দিন, আর এক কারণ খুঁজে পেল সে তার স্বামী সন্তানের কাছ থেকে দূরে থাকার, তাদের কাছে না পাওয়ার কারণ। তাদের আপন করে না পাওয়ার। ডক্টর মোহাতেবের কাছে গেল সে। ডক্টর মোহাতেব তার না বলার সব রোগ ধরে ফেললো। তারপর ব্যঙ্গ করে ঈশাকে বলল, লুকিয়ে কি লাভ? রিপোর্ট তো সব ধরা পড়েছে, এখন উপায়? মুহূর্তে ঈশার কান্না ভেঙে পড়ল। প্রায় কয়েক মিনিট যখন
কয়েক মিনিট পর যখন তার কান্না থামলো, ডক্টরকে প্রতিজ্ঞাবদ্ধ করলো এই সুসংবাদ যেন তৃতীয় কেউ না জানে। ডক্টর মুহতাব রাজি হয়। ঈশার মাথায় হাত দিয়ে বলে, যত দিন থাকো ভালো থাকার চেষ্টা করো, পৃথিবীর রঙিন অংশটুকু উপভোগ করার চেষ্টা করো। ঈশা হাতে অবজ্ঞার হাসি হাসে, কান্না হাসিতে ভেসে যায় রঙিন রূপটা। উপভোগ করতে করতে একসময় মায়া লেগে যায়, লোভে লোভ লেগে যায়। সেই মায়া, সেই লোভ ছাড়তে আরো বেশি কষ্ট হবে। তার চাইতে বরঞ্চ এটাই ভালো, এভাবেই থাকি, কারণ আমি এভাবেই ভালো আছি। রাস্তায় আনমনে হয়ে হাঁটে সে। রোদে আর মেঘে দুটোই যেন একসাথে ওকে দিচ্ছে। ঈশা উপরের দিকে তাকিয়ে দেখে আকাশ কি সুন্দর, বৃষ্টি নামবে নাকি কড়া রোদ্দুর উঠবে বোঝা মুশকিল। ঈশার মনে হলো, যা, আজ বৃষ্টি নেমে যা, আমি আজ ভিজবো, উপভোগ করবো একা একা, কাউকে সামিল হতে দিব না। কিন্তু তার কথার কি মূল্য আছে? বৃষ্টি কি আর আসার কথা? আজ আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। বাড়ি ফিরলেই নিজেকে আর বেশি একা একা লাগে। পরির শূন্যতা তাকে পুরোপুরি হাহাকার করে দেয়। রিপ্তার সামনে দাঁড়াতে নিজের অপরাধী লাগে। রিক আর মোনার সামনে দাঁড়াতে নিজের সন্তানহারা আত্মহারাটাকে আরো যেন বাজিয়ে তোলে। সে ভাবলো, আজ আর রিক্সা নেবে না, হেঁটে যাবে, যত সময় লাগার লাগুক, যত কষ্ট হওয়ার হোক। রাস্তার পাশে নিউ মার্কেট থেকে বের হয় রিপ। বাইকে চেপে হাতে থাকা সেই চুড়িগুলো দেখে। নিজে নিজে এই চুড়িগুলো সে কিনেছিল লন্ডন থেকে ফেরার পথে ইস্যুর জন্য, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। ভেবেছিল নিজ হাতে পরিয়ে দেবে, কিন্তু তার ইচ্ছে অসম্পূর্ণ রয়ে গেল। সে দোকানটাতে এসে চুড়িগুলো ফেরত দেওয়ার জন্য। সেলসম্যান চুড়িগুলো ফেরত নিল না। রিপ বলেছে, এমনিতেই রেখে দিন, টাকা লাগবে না আমার। কিন্তু দোকানদার তাতেও রাজি না। মনে মনে রিপকে পাগল উপাধি দিল। এত দামি চুড়ি কেউ এমনি এমনি ফেরত দেয়? রিপ চেয়েছিল এমন এক প্রেমিকের হাতে চুড়িগুলো তুলে দিব, যে প্রেমিক টাকার কারণে প্রেমিকার হাতে চুড়ি পরিয়ে দিতে পারছে না। প্রেমিকের ঠোঁটের কোণায় অপ্রভাবিত হাসি দেখতে পাবে সে। কিন্তু এমন প্রেমিক কোথায় পাবে রিক? কোথায় সেই প্রেমিকের বাড়ি? কোথায় থাকে সে? এই চুড়িগুলো যে ফেলনা না, সে কি করে ফেলে দিবে এমনি এমনি? কতটা ভালোবাসা মেশানো এই চুড়িগুলোতে। আচমকা সব চুড়ি ছুঁড়ে ফেলে দেয় রিপ। মধুরী মেশানো সেই কথা আবার বাজতে লাগে রিপের কানে। তোমার বউ। রিপ ঘুরে বসে বাইকে। মাথায় তার যন্ত্রণা হয়, বুক ফেটে যন্ত্রণা। নিজের ওপর নিজের রাগ লাগে। একটি বিবাহিত মেয়ের জন্য সে এখনো ভেবে যাচ্ছে, কেন শুধু শুধুই একটি মেয়ের কথা তার কানে বাজছে। রিপ কি ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে? রিপের ভালোবাসা পাওয়া কি পাগলের প্রলাপ নাকি? রিপ খুব করে চায় এমনটা কখনো না হোক। রিপের মতো করে কষ্ট কেউ না পাক, ভালোবাসার জন্য কেউ কষ্ট ভোগ না করুক। চোখ যায় নিমিষেই দূরে রেস্টুরেন্টের বাইরে দাঁড়ানো লোকটির কোলে থাকা একটি বাচ্চা মেয়ের ওপর। দুটো চোখ টলমল করছে। সে কোনো কিছু তোয়াক্কা না করে ছুটে যায় সেদিকে। অজানা খুশি আর উত্তেজনা যেন পা দুটো এগোতে চায় না। সে হোঁচট খেয়ে পড়ে যায়। পেছনে কেউ একজন আঁতকে ওঠে। এটি উঠে দাঁড়াতে দাঁড়াতে উচ্চারণ করে, মা, আমার পরিমা। পেছনে দৌড়ানো মেয়েটি পাশে এসে দাঁড়ায়। বাবা, বলে নীর। মা হাতে এসব কি? নীরা পড়ে থাকা বাকি চুড়িগুলো কুড়িয়ে নেয়। চেয়ে থেকে দেখে ছেলেটি যাওয়ার দিকে। নীরার বাবা আবারও বলে ওঠে, কি কুড়াচ্ছিস তুই এসব? নীরা বাবার দিকে ফেরে, দুহাতে তালুতে মেলে দেখায় সব চুড়ি। হাসে। তার বাবা মেয়ের চোখের ভাষা বুঝতে পারে। বন্ধুর মতো তার বাবা মেয়ের সাথে চলাফেরা করে, তাই মেয়ের কাজটুকু বুঝতে পারলো। মেয়ের মাথায় চাটি মারে, বলে, কি কুড়ানো হচ্ছে? নীলা চুড়িগুলো হাতে তালুতে নাড়তে চাড়তে বলে, প্রেম। প্রেম কুড়ানো হচ্ছে। তুমিও একসময় কুড়িয়েছিলে, তাই না? তুমি তো বলো, আমার মা তো তোমার কুড়ানো, তোমার কুড়িয়ে পাওয়া অজস্র সাধনার প্রেম। কি বাবা, ঠিক বলছি তো? নীরা বাবা নিঃশব্দে হাসে। রিপের যাওয়ার দিকে আঙুল দেখিয়ে বলে, ও, এই তাহলে সেই রাজকুমার। ঈশা হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর এগোয়। একটা কালো গাড়ি এসে থামে তার সামনে। গাড়ির কাঁচ ভেদ করে বের হয় একখানা মুখ। ঘৃণায় ঈশার গা গুলিয়ে আসে। সে ঘৃণাসূচক শব্দ বের করে মুখ থেকে, কোথায় রেখেছেন আমার মেয়েকে? কি করে তোমার কি করে তোমার মেয়ে হয়? যদি তোমার মেয়ে হয় তাহলে তো মেরেই ফেলবো। তুমি স্বামীর সাথে সাথে সন্তানহারা হবে। ঈশা হাসে। হাতে রিপোর্ট ধরে আজিজ চৌধুরীর সামনে। রিপোর্ট দেখে আজিজ চৌধুরীর চোখ কপাল উঠে যায়। তুমি না অবসান করিয়েছিলে, তাহলে এসব রিপোর্ট কার?
আপনাকে কেন বলবো, শুধু এটুকু জেনে রাখুন যাকে মারার জন্য ঘুরঘুর করছেন সে আর কেউ না, ডক্টর আদি চৌধুরীর কন্যা সন্তান, চৌধুরী বংশের উত্তরাধিকারী। আজি চৌধুরী দাঁড়ায় না, গাড়ি আবার ছেড়ে দিল, চলে গেল। ঈশা সেই গাড়ির দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসলো। সে জানে আজি চৌধুরী কোনো ক্ষতি করবে না পরীকে, কিন্তু পরীকে যদি রেখে দেয়, এই ভয়টাই তার মনে এতদিন বাসা বেঁধে আসছিল। রিপ কেড়ে নেয় পরীকে জামালের হাত থেকে। জামাল হকচকিয়ে যায়, বলে কে আপনি, কেড়ে নিলেন কেন? পরী রিকের সাথে লেগে যায়, রিককে আদর করে বলে রি। রি কারো কথা শোনে না, আদরে আদরে ভরিয়ে দেয় পরীকে, বুকের সাথে চেপে ধরে পরীর মাথায় চুমু দেয়। আমার মা, পরী আমার মা। তুমি এতদিন কোথায় ছিলে, কতটা মিস করেছি তোমার। আদর দাও রিকে। পরী খিলখিল করে হাসে, রিপকে আদর দিতে দিতে চুল টেনে টেনে গালে মুখ ঠেকায়, পরীর কপালে চুমু দেয়, বলে রি। রি মিস করেছ? পরী খিলখিল করে হাসে, হাসতে হাসতে আবার গালে লেপটে যায় রিপের গালের সাথে। রিপের মাথা সে তার দিকে টেনে ধরে, তার বুকের সাথে রিপকে লাগিয়ে নেয়। তারপর রিপের চুলগুলো এলোমেলো করে দিতে দিতে ডাকে, রি আম্মা। রিপের নরম হাতগুলো স্পর্শ পেয়ে হেসে কুটি কুটি হয়। জামাল অবাক হয়ে দেখে পরীর কাণ্ড, যেন মা তার ছেলেকে বুকে নিয়ে চুলে বিলি কেটে দিয়েছে। পরী তার মুখ লাগিয়ে রাখে রিপের মাথায়, জামালের দিকে তাকায়, চোখ ফোলায়, তারপর মুচড়ে দেয়। জামাল অবাক হয়ে দেখে পরীর কাণ্ড, বলে মামুনি আসো। রিপ শোনে না জামালের কথা। পরী জামালকে ধমক দিয়ে বলে ভোব। জামাল ভরকে যায়, ও মা, মেয়েটা এত সাহস কোথায় পেল, তাকে ভোব দিচ্ছে। পরী মাথা তুলে রিপের দিকে তাকায়। পরী তার দিকে তাকাতেই শান্ত হয়ে যায়, তারপর কান্না কণ্ঠে বলে পাপ্পা মাম্মা। রিপ হেসে দেয়, পাপ্পা মাম্মা? মা তোমাকে ছাড়া ভালো নেই মা, তুমি যাবে তাদের কাছে? পরী মাথা নাড়ায়, জামালের দিকে তাকিয়ে আঙুল দেখিয়ে বলে রি। এত দুঃখ। রিপ জামালের দিকে অগ্নিদৃষ্টি তাকায়, বলে কে মেরেছে, কোথায় মেরেছে? পরী তার ছোট আঙ্গুল দিয়ে ঠোঁট টেনে টেনে দেখিয়ে দেয়, কপাল, হাত, মুখ, তারপর এত এত দুঃখ। রিপ এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগে। জামাল বুঝতে পারে মারার অস্ত্র খুঁজছে রিপ। সে দেয় ভোর দৌড়, চাচা আপন প্রাণ বাচ্চা, এক্ষুনি একটি মেয়ে কেমন করে তাকে ফাঁসাই দিল, বাপরে বাপ। এজন্যই বলে কারো ভালো করতে নেই। জামালের এইভাবে পালানো দেখে পড়ি হেসে কুটুকুটি রিপের গায়ে ঢলে পড়ে। রিপু হাসে দীপ্তির হাসি, কি আনন্দ। সে মাটাকে আগলে রাখে, হারাতে দেবে না আর। আজিজ চৌধুরী আজিজ চৌধুরীকে দেখানো রিপোর্টগুলোটা ব্যাগে ঢোকাতে লাগলো। তার সামনে এসে দাঁড়ায় আরো একটি গাড়ি। ঈশা কিছু বুঝে ওঠে রাখি ছেলেটি নেমে পড়ে গাড়ি থেকে, ঈশার হাতে কেড়ে নেয় সেই রিপোর্ট। ঈশা বিরক্ত হয়ে তাকায় ছেলেটির দিকে, তার ভাঁজ পড়া কপাল মলিন হয়ে যায়, চোখাচোখি আপনি আপনি বড় হয়ে যায়, বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, নড়তে চড়তে পারে ভুলে গেছে। ছেলেটির চেহারা থেকে দৃষ্টি ফেরে না, ভুল যায় বলা কথাগুলো, ভুলে যায় ছেলেটির হাত থেকে কেড়ে নিতে রিপোর্টগুলো, ভুলে যায় এক মুহূর্তের জন্য ছেলেটির কাছ থেকে দূরে সরে যেতে। তার মুখ দিয়ে বের হয় একটি শব্দ, বহুদিন পর, ডক্টর। ছেলেটি চাপা স্বরে জিজ্ঞেস করে, আজিজ চৌধুরীর সাথে আপনার কি? এটা কিসের রিপোর্ট? বলতে বলতে থেমে যায় ছেলেটি। ডক্টর। ডাকটি কি সে শোনে, কিন্তু তার বোধ হয় না। ঈশা কেড়ে নেয় চট করে রিপোর্ট, লম্বা লম্বা পা ফেলে হাঁটে। ছেলেটি দাঁড়িয়ে যায় তার জায়গায়। ঈশার সামনাসামনি দৌড়েই এত বড় সত্যির মুখোমুখি হতে সে রাজি নয়। সে চায় চিরচেনা সেই সত্যি একেবারে লুকিয়ে যাক, কিন্তু এখন মনে হচ্ছে তার চাওয়া কখনোই পূরণ হওয়ার না। সত্যি এবার সামনে চলে আসলো। পেছন থেকে পুরুষালী কণ্ঠে ভেসে এলো, ডক্টর আদি চৌধুরী কি করে মৃত হয়? আদি চৌধুরী বেঁচে আছে, আর তার সন্তান, মেয়ে, আমার মেয়ে। আর মিষ্টি। আপনি কি মিষ্টি? তাহলে আমার বাচ্চা কোথায়, কার কাছে?